এত হাত চলে কেন? একটু আদর সোহাগ তো দিতে পারো নাকি? একটু আদর সোহাগ তো দিতে পারো নাকি বিয়ের পর দেবে বলে সব জমিয়ে রাখছো? ঠিক আছে, প্রতি রাতেই চলবে অফুরন্ত আদর সোহাগ। তোমাকে একটুও ঘুমাতে দেব না। আমার চালায় অতিষ্ঠ হয়ে যাবে না তো সোনা? তুষারকে বাসায় আসতে দেখে আমিনা বেগমের খুশি দেখে কে? খুশিতে মন ভরে আদর করলো। তুষি এসব দেখে অভ্যস্ত হয়ে গেছে। ফুস করে নিঃশ্বাস নিয়ে রুমের দিকে রওনা দিল, যেখানে তাকে জিজ্ঞেস করবে কেমন পরীক্ষা দিলে, তা না কেমন ভাইপোকে পেয়ে সব ভুলে গেছে। দরজা হালকা ভিজিয়ে ঘড়ি চুলের বিনুনি খুলল। এরপর ড্রেস চেঞ্জ করার জন্য বাথরুমের দিকে পা বাড়াতেই তুষার হুড়মুড় করে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। হনহন করে তুষির অতি নিকটে এসে এক অস্বাভাবিক কাজ করে বসল। তুষি কিছু বুঝে ওঠার আগেই তুষার দুহাতে ওকে নিজের কাছে এনে তুষির গলার সেই কালো চকচকে দিলে অচিরেই নিজের দাঁতের দংশনে রক্ত লাল করে দিল। হালকা ব্যথায় কুকিয়ে ওঠে তুষি। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তুষার অনেকটা সময় দাঁত চেপে কামড়ে দিয়ে সরিয়ে দেয় তুষিকে। বাম হাত গলায় দিয়ে তুষি দেখতে পেল হালকা রক্ত বেরিয়ে আসছে। হাত দিয়ে ঠোঁট মুছে জোরে শ্বাস নিয়ে বলল তুষার, এভাবে সেজেগুজে পরীক্ষা দিতে গেলি কেন? শাস্তিটা কেন দিলাম তা নিজেই খুঁজে নিস। গেটের ভিতর ছেলেদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? রাবিশ। আর কোনোদিন ছেলেদের সাথে কথা বলতে গেলেও দুইবার ভাববি। তুষি ঢোক গিলে কাঁপা কাঁপা পা নিয়ে আয়নার কাছে যায়। হাত সরাতেই দেখতে পায় রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে। তখনই কান্না পেয়ে যায় ওর। বাইরে গেলে সবাই কি ভাববে? তুষারের দিকে তাকিয়ে ডাকে দুঃখে বলে, শয়তানের শয়তান, কি করলি তুই? খারাপ লোক, সামনে থেকে যা তুই। আমাকে বুঝিয়ে বললে হতো না? বুঝার মতো মেয়ে না তুই, তাই এই দাগ যতবার দেখবি ততবারই মনে পড়ে যাবে আমার কথা। তুষি রীতিমতো ফুঁসছে। তুষির সামনে এসে আলতো করে নাকে নাক ঘষে দেয় তুষার। কপালে চুমু খেয়ে বলে, আমাকে রাগিয়ে দিস কেন সব সময়? লক্ষ্মী মেয়ের মতো থাকতে পারিস না? তাহলেই তো আদরে আদরে ডুবিয়ে রাখি। 10টা না 5টা না, একটা মাত্র ফুপ্পিকা বাচ্চা, রাজাকারের বংশধর। তুষি নাক টেনে অবিরত কাঁদছে। তুষার দুহাতে গাল মুছিয়ে দিয়ে নিজের খাঁজ কাটা দাড়ি দিয়ে তুষির গাল চেপে ধরে। ব্যথা পেয়ে তুষি রেগে তাকাই ওর দিকে। তুষার ঠোঁট টিপে হেসে ওঠে। তুষি, তোর গলায় ওটা কিসের দাগ? জান্নাত তুষির দিকে আগাগোড়া নিক্ষেপ করে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে একথা বলে। জান্নাতের কথায় তুষি হক চকিয়ে যায়। ভয়ে তাড়াহুড়ো করে পেছনের খোলা চুল সামনে এনে ঠিকঠাক করে। এরপর আমতা আমতা করে বলে, অ্যালার্জি আপু, রাতে বেগুন ভাজি খেয়েছিলাম, চুলকানিতে এমন হয়েছে। কি বলিস, সত্যি? তুষি কথাটি ঘোরানোর জন্য ঘন ঘন মাথা দুলিয়ে বলে, আরে সত্যি আপু, বাদ দাও তো এসব। জাহির বলদের কি খবর তাই বলো। আহিরের নাম শুনে মুখ বাঁকায় জান্নাত। গাল ফুলিয়ে জবাব দেয়, ব্রেকআপ করে দিয়েছি ওই বচ্চাটার সাথে। আমাকে কিভাবে জ্বালানো যায় সেই হিসাবেই সারাক্ষণ কষতে থাকে। তুষি খিলখিলিয়ে হেসে বিছানায় গড়াগড়ি খায়। জান্নাত রাগে ফুসফুস করতে করতে তুষির পিঠে কয়েক ঘা বসিয়ে দিল। তুষার সকালের নাস্তা ফুপির বাসাতেই করল। রিমি বায়না ধরেছে আজ কোনোভাবেই তুষার যেতে পারবে না। রিমির এক কথা, পরীক্ষার হলে দুজনকে তুষারে নিয়ে যাবে। তুষি আপাতত চুপ করে নাস্তা করছে। দিন দিন আরও বেশি খ্যাপাটে হয়ে যাচ্ছে তুষারের প্রতি। এখন আর নিজেকে কোনোভাবেই বোঝাতে পারে না। ইচ্ছে করে তুষারের বাচ্চাকে ছিঁড়ে ফেলতে। এই বনমানুষের জন্যই প্রতিবার সবার কাছে তুষিকে অপদস্থ হতে হয়। লজ্জায় মাথা কাটা যায় তুষির। বাসা থেকে বের হয়ে সিএনজিতে উঠল 3 জন। তুষার হলে দিয়েই আজ বাসায় চলে যাবে। রিমির কথাই সকলের সামনে না করতে পারেনি সে। এভাবে একসময় স্কুলের সামনে গিয়ে পৌঁছলো তারা। তুষার দুজনের উদ্দেশ্যে হাসি হাসি মুখে বলল, প্রতিটি পরীক্ষা ভালো হলে শেষ পরীক্ষার দিন দুজনের জন্য স্পেশাল একটা গিফট আছে। তুষি ভ্রুকুচকে ভাবুক হয়ে বলল, তোমার মতো কিপটে আবার দেবে স্পেশাল গিফট? হাস্যকর। রিমি হেসে দিল। তুষার মাথায় চাটি দিয়ে জবাব দেয়,
তোর পরনের 70% জিনিসপত্রই এই তুষারের দেয়া, এটা ভুলে যাস না। কচু দিয়েছ, কচু। তুষি মুখ ভেঙচি কেটে রিমির সাথে গেটের ভিতর চলে গেল। তুষার মৃদু হেসে আলতাফ রহমানকে ফোন করে আসতে বলে নিজে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এভাবে কেটে যায় কয়েকটা দিন। পহেলা ফাগুনের প্রথম দিনে জান্নাত উচ্চস্বরে তুষিকে ডাকতে থাকে। চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে দেয় তুষি। জান্নাতের হাতে থাকা একটি প্যাকেট তুষির পানে বাড়িয়ে বলে, এই নে তুষি, তোর নামে এই পার্সেলটা এসেছে। কি অর্ডার দিয়েছিলি? আমাকে বললি না তো। তুষি অবাক হয়ে যায়। তার জানা মতে আজ থেকে 1 মাস অবধি সে কোনো পার্সেলই অর্ডার করেনি। ঠোঁট ফুলিয়ে অনেক মনে করার চেষ্টা করে। এরপর জান্নাতের উদ্দেশ্যেও বিস্মিত হয়ে বলে, আপু, আমি তো কোনো পার্সেলই অর্ডার করিনি। কে দিয়েছে এটা? তুই দেসনি, কিন্তু তোর নামেই তো এসেছে। যাই হোক, খুলে দেখ। আমি বরং যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি আজ কোথায় যাবে আপু? জান্নাত চোখ টিপ মেরে উত্তর দেয়, ভুলে গেছিস আজকে কি? ভালোবাসা দিবস। আহিরের সাথে ম্যাচিং করে কাপল ড্রেস নিয়েছি। রমনায় ঘুরতে যাব দুজন মিলে। যাক বাবা, এত দূর যাবে, চাচু যদি জানতে পারে তোমার পিঠের ছাল একটা অস্ত রাখবে না। জানলে তো। জান্নাত বড় বড় পা ফেলে রেডি হতে চলে যায় নিজের রুমে। তুষি প্যাকেট হাতে বিছানায় বসে আনপ্যাক করে পার্সেলটা। বক্সটা খুলতেই দেখতে পাই একটি টকটকে লাল শাড়ি, সাথে 2 জোড়া কাচের রেশমি চুড়ি, একটি গাজরা আর কিছু ম্যাচিং জুয়েলারিও আছে। শাড়িটা মেলে দেখতেই একটা হলুদ রঙের চিরকুট দেখতে পেল। হাত বাড়িয়ে ভাঁজ খুলতেই তুষারের গুটি গুটি হাতের যত্নে করা লেখাগুলো চোখে পড়ে তুষির। তুষির জন্যে শাড়িতে সেই কবে দেখেছিলাম মনে পড়ছে না। তোর এই ছন্ন ছাড়া বদমেজাজি বিরক্তিকর আপন মানুষের প্রথম ফাগুনে তার প্রেয়সীর গায়ে লাল টকটকে শাড়ি পরিহিতা রমণীদের মতো বউয়ের রূপে দেখতে ইচ্ছে করছে ভীষণ। আজ সবার কাছে ভালোবাসা দিবস, তবে আমার কাছে পহেলা ফাগুন। শুভ পহেলা ফাগুন সুইট হার্ট। আমার মতো এই অধমের অবাধ্য ইচ্ছে কি পূরণ হবে? হবে হবে, জানি হবে। তাই তো বিয়ের আগেই বউ রূপে দেখার লোভ সামলাতে পারলাম না। যাই হোক, অপেক্ষায় থাকবো জান। সামনাসামনি না হোক, ছবিতে মন ভরে দেখবো আজ। যার বিচরণ সবসময় এই বদমেজাজির বুকে। তুষারের চিঠিতে তুষির বুক কাঁপে। নতুন নতুন অনুভূতিতে মন হারিয়ে যায়। দমবন্ধকর অবস্থা হয়। চিঠিটা বাম হাতে নিয়ে শাড়িটা বুকে চেপে ধরে বিছানায় গড়িয়ে পড়ে সে। চোখ বন্ধ করে মনেই অজানা খুশিতে হেসে বলে, এই কেমন পাগলামি তুষার ভাই, দিন দিন এমন হচ্ছ কেন? আমার এই ছোট্ট মন যে এত বড় বড় আশ্চর্য জিনিস নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে টরে গেলাম। আর পারছি না তুষার ভাই, আর পারছি না। জান্নাত লাল পাড়ের হলুদ শাড়ি পরে নিজের মতো সেজে গুজে নিল। আয়নায় নিজেকে দেখে নিজেই যেন 1000 বার ক্রাশ খাচ্ছে। ঠোঁট এলিয়ে বিড়বিড়িয়ে বলে, হাই জান্নাত, আজ তোকে তো একদম ফাটাফাটি লাগছে। শত শত আহিরাজ আমাকে দেখে তব্দে খেয়ে যাবে। এরপর বিছানা থেকে পার্স হাতে নিতেই ফোনে মেসেজ টোন বেজে ওঠে। ফোন অন করতেই দেখতে পাই আহিরের মেসেজ। কখন আসবে তুমি? আমি সে আধ ঘন্টা ধরে তোমার বাসার নিচে ওয়েট করছি। 5 মিনিটের মধ্যেই নিচে আসো, ব্যাস। আসি। মেসেজ সেন্ড করেই আপন মনে নরম স্বরে গান গাইতে গাইতে রুম থেকে বের হয় সে। ড্রয়িং রুমে আসতেই নাজমা বেগম পেছনে ডেকে বলে, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস তুই? ব্যাপার কি বল তো? জান্নাত পরে মহা বিপদে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। কখনো মায়ের সাথে এসে মিথ্যা বলেনি, তবুও খপ করে বলে ফেলে, সব ফ্রেন্ডরা মিলে আজ প্ল্যান করেছি, ঘুরতে যাব মা, আর ফটোগ্রাফি করব। নাজমা বেগম চোরা দৃষ্টিতে জান্নাতের পানে তাকিয়ে বলে, সত্যি ঘুরতে যাচ্ছিস? কয়জন যাচ্ছিস? আসবি কয়টায়? একটু পরে চলে আসবো মা। বুঝো তো, ফটোগ্রাফি করতে কত টাইম লাগবে বলা তো যাচ্ছে না। নাজমা বেগম ধমকাতে যাবে তখনই আমেনা বেগম সহ তুষি আর রিমিও আসে। তুষি দেখেই বুঝে ফেলে এখনই বের হবে জান্নাত। আমেনা বেগম প্রশ্ন ছুড়ল জান্নাতকে,
শাড়ি পরে কোথায় যাচ্ছিস? আজ তানহা আসবে আর তুই বের হচ্ছিস? কাকিয়ার কথায় জান্নাত যেন সাহস পেল, মুখে হাসি দিয়ে বলল, একটু পরেই চলে আসবো কাকিয়া, এখন যাচ্ছি, সবাই ওয়েট করছে। এই বলেই আর 1 মিনিটও দেরি না করে হনহন করে বাসা থেকে বের হলো জান্নাত। গেটের সামনে আসতেই দেখতে পেল কিছুটা দূরে গাছের ছায়ার মাঝে আহির রিক্সা নিয়ে বসে আছে আর ফোনে টাইম দেখছে। জান্নাত এক গাল হেসে তার দিকে এগিয়ে আহিরের হাত চেপে ধরে। দেরি হওয়ায় আহির একবার জান্নাতের দিকে তাকিয়েই অন্য দিকে ঘুরে দাঁড়ালো। সে জানে জান্নাত এখন অনেক কিছু বলে রাগ ভাঙাবে। জান্নাত টেনে রিকশায় উঠিয়ে মাথাটা আহিরের কাঁধে রাখলো, এরপর বলল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই জান। হয়েছে, আর বলতে হবে না। আজকের এই সুন্দর দিনেও তুমি দেরি করলে। কত কিছু ভেবে এসেছিলাম, সব মাটি করে দিলে। আনরোমান্টিক একটা। রিকশা চলছে আপন গতিতে। জান্নাত মাথা তুলে আহিরের পরনের পাঞ্জাবির উপর থেকেই কাতুকুতু দেওয়া শুরু করলো। আজ যত কিছুই করুক আহির একটা কথাও বলবে না। জান্নাতও নাছোড় বান্দা, এই চুল টেনে ধরছে আবার চিমটি কাটছে। শেষে আহির সহ্য করতে না পেরে জান্নাতের পেট দিয়ে ডান হাত গলিয়ে ওর উন্মুক্ত পেটে হাত চেপে ধরল। কোনো ছেলের থেকে প্রথমবারের মতো এহেন স্পর্শে জান্নাতের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুত হয়। তড়িৎ গতিতে জান্নাত ওর পানে অসহায় চোখে চেয়ে এক শুকনো ঢোক গিলে বলে, কি করছো? হাত সরাও আহির, আমার কেমন যেন লাগছে। জান্নাতকে জব্দ করতে পেরে মনে মনে হাসে সে। এরপর আরও কাছে এসে সারা মুখে ফু দেয়, কানের কাছে ঠোঁট ছুঁয়ে চুমু খেয়ে বলে, হাত সরাবো না আজ। আমাকে জ্বালাতে এসে এখন নিচেই চলো। এরকম আগুনের মতো সেজে এসেছো কেন? কেমন গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ভুলে যদি আজ কিছু করে বসি আমাকে দোষ দিতে পারবে না। জান্নাত থ বনে যায়। চুপচাপ বাম হাত দিয়ে অবিরত আহিরের হাত সরাতে গিয়েও ব্যর্থ হয়ে বসে রইল। আহির এবার জান্নাতের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, কি আছে এই ঠোঁটে? দেখলেই মাথায় আগুন ধরে যায়, নিজেকে সামলানো ভীষণ কষ্ট হয়ে যায়। বাজে কথা বলো না আহির, চলো না কোনো এক পার্কে গিয়ে বসি। আগে বলো, আজ যা চাইবো তাই দেবে? জান্নাত ভয় ঢোক গিলে অস্পষ্ট স্বরে বলল, আগে শুনবো তারপর। হু হু করে হেসে আহির জান্নাতকে ছেড়ে দেয়। আলতো করে হাত ধরে বলে, আমাকে তুমি এমন ছেলে মনে করলে? কিছু চাইবো না, শুধু তোমার ওই ঠোঁটে চুমু খেতে চাই। জান্নাত ওর দুষ্টুমি বুঝতে পেরে ইচ্ছে মতো কয়েকটা কিল বসিয়ে দিল আহিরের বাহুতে। চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, বিয়ের আগে এসব কিচ্ছু হবে না, যাও এখান থেকে। আহির চারপাশ এক পলক দেখে টুপ করে জান্নাতের গালে চুমু খেয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে, এই যে হয়ে গেল, এভাবে ধীরে ধীরে সব হবে শোনা, শেষে বাচ্চাও হয়ে যাবে। আহিরের ঠোঁট কাটা কথায় জান্নাতের কান দিয়ে রীতিমতো ধোঁয়া বের হচ্ছে। মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না ওর। লজ্জায় রাঙা হয়ে আহিরের বুকেই মুখ লুকালো সে। রিকশায় দুজনে এতটাই কথায় মন্ত ছিল যে পাশ দিয়ে আতিকুর রহমান বাইক নিয়ে যাচ্ছে এটা খেয়ালই করেনি। অনেকটা সময় আতিকুর রহমান তাদের দেখে অফিসে যাওয়ার জন্যে তাড়াতাড়ি বাইক স্টার্ট দেয়। আজ বাসায় গিয়ে এর একটা বিহিত করতে হবে। তুষি দুপুরে গোসল করে পরিপাটি হয়ে তুষারের দেওয়া সেই মসলিন শাড়িটা যত্ন নিয়ে পরে নেয়। ঠোঁটে শুধু হালকা লিপস্টিক ব্যবহার করেই দুহাত ভর্তি চুড়ি পরে। এরপর রিমিকে ডাকার জন্য বেরিয়ে যায়। রুমে এসে আয়নায় নিজেকে দেখে রিমির উদ্দেশ্যে বলে, রিমি দেখ তো কেমন লাগছে আমায়। রিমি শুয়ে শুয়ে বই পড়ছিল। তোষিকে দেখে উঠে বসে। নাকের ডগা থেকে চশমাটা ঠিক করতে করতে বলে, সুন্দর, কোথাও যাবি নাকি? আরে না, কার সাথে যাব, এমনি মন চাইলো তাই পড়েছি। আর তো কয়েকটা সুন্দর করে ছবি তুলে দেই। ছাদে গিয়ে রিমি একটার পর একটা ছবি তুলে দিল। এরপর তুষি রুমে এসে তুষারের ইনবক্সে এক এক করে সবগুলো ছবি সেন্ড করে শেষে ভাবলো ভিডিও কল করা যাক।
তুষার তখন বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ফোন কল আসায় একটু দূরে যায় সে। রিসিভ করতেই দেখতে পায় কাঙ্ক্ষিত সেই প্রেয়সীর লজ্জা রাঙা মুখ। তুষার মুচকি হেসে বলে, কিরে, এভাবে সেজে গুজে কোথায় যাচ্ছিস? এখনই জামাই বাড়ি যাওয়ার প্ল্যান করা হচ্ছে? তুষির সব লজ্জা যেন অচিরেই পরিবর্তন হয়ে গেল। ঠোঁট উল্টে জবাব দেয়, এমন ভাব করছো যেন কিছুই জানো না। তোমাকে দেখানোর জন্যই তো ভিডিও কল দিলাম। শাড়িটা সুন্দর, থ্যাংক ইউ জঙ্গলি ভূত। মানতেই হবে বন মানুষের পছন্দ আছে। তুষার অবাক হওয়ার ভঙ্গিতে বলে, এসব কি বলিস তুষু? কে না কে তোকে শাড়ি দিয়েছে এটা তুই আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস? এটা কিন্তু খুব খারাপ তুষু। তুষারের ছন্ন ছাড়া কথায় মেকি রাগ উঠে যায় তুষির। রাগে চিবিয়ে চিবিয়ে বলে, নাটকের বংশধর শয়তানের শয়তান, তোমার হাতের লেখা দেখে আমি বুঝতে পেরেছি এটা বন মানুষ ছাড়া আর কেউ না। যাক, মাথায় একটু হলেও বুদ্ধি আছে তাহলে। তোমার থেকে হাজারটা বেশি। তুষার এক দৃষ্টিতে তুষিকে পরখ করে দুষ্টুমির স্বরে বললে, বুকের ওপরের তিলটা দেখানোর জন্য ভিডিও কল দিয়েছিস বুঝি? যা দুষ্টু, আমার তো লজ্জা লাগছে। চোখ শুধু ওদিকেই চলে যাচ্ছে। এভাবে তাকালেও তো আবার বলবি তুষারের চোখ খারাপ। আসলে তুই নিজেই তো আমাকে সিরিয়াস করছিস। এমন কথায় তুষি হক চকিয়ে যায়। মাথা নামিয়ে নিজেকে দেখে রেগে বোম হয়ে যায় সে। রাগে ফুঁসতে ফুঁসতে টপ করে কল কেটে দেয়। মনে মনে হাজারটা গালি দিয়েই শাড়ি চেঞ্জ করতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। যার জন্যে এত কিছু করলো সেই সব সময় বাজে কথা বলে। জঙ্গলি ভূত কোথাকার। চেঞ্জ করে আসতেই দেখতে পাই তুষারের নম্বর থেকে একটি ছোট্ট মেসেজ। মহারানী এত সুন্দর কেন বলতে পারো? এই যে তো চোখ ধাঁধানো সুন্দর। বেশিক্ষণ আমি চেয়ে থাকতে পারি না তোমার ওই রূপের দিকে। আমি জ্ঞান হারাই, কথা হারাই, সব যেন তালগোল পাকিয়ে ফেলি। রাগ করে না সুইটহার্ট। আমি খুব শীঘ্রই আসছি তোমার ওই লাল টমেটোর মতো গালে লক্ষ্যবার চুমু খেতে। এই যা বাবা, আমার কথায় লজ্জা পেলে? তুষির রাগ নিমেষেই উধাও হয়ে যায়। লজ্জায় এবার আসলেই গাল দুটো লাল হয়ে ওঠে। প্রাণ ভরে শ্বাস নিয়ে তুষারকে নিয়ে নিজের কল্পনার জগতে পাড়ি জমায় সে। নিজের মতো করে তুষারকে নিয়ে ভাবতে থাকে। রিমির শুয়ে শুয়ে পড়ার সময় মেসেঞ্জারে এক ফেক আইডি থেকে মেসেজ আসে। ফোন তুলতেই দেখতে পাই, পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। আপনি খুব মায়াবী। যখন নাকের ডগা থেকে আলতো হাতে চশমা ঠিক করেন, আমি যেন দিক হারাই। মনে হয় সামনে বসিয়ে হাজার ক্ষণে শুধু আপনার মুখ পানেই তাকিয়ে থাকি। আমাকে ভুলেও খুঁজতে আসবেন না। কখনো আমি নিজ থেকে ধরা না দিলে ধরতে পারবেন না। আপনার কোনো এক শুভাকাঙ্ক্ষী। এমন অস্বাভাবিক মেসেজ দেখে রিমি দুই ভ্রু ভীষণ রকম কুঁচকে যায়। চিন্তা করতে থাকলো এটা কে হতে পারে। কোনোভাবেই তেমন কাউকে মনে পড়ল না তার। শেষে চেবাকে মেসেজ করেও আশানুরূপ কোনো উত্তর পেল না রিমি। এক দীর্ঘশ্বাস ফেলে বই হাতে নিয়ে পড়তে বসলেও আজ যে কি হলো তার, একটি অক্ষরও মনে রাখতে সক্ষম হলো না সে। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। সারাক্ষণ মাথায় ঘুরতে থাকলো এই মেসেজ কে দিতে পারে। তুষারের সব বন্ধুরা ঢাকার এখানে সেখানে ঘুরে সন্ধ্যায় হলে যাওয়ার জন্য রিকশায় উঠল। রাফসার সাথে জায়সা যাওয়ার জন্যে পা বাড়াতেই তার আগেই মিরাজ তড়িঘড়ি করে জায়সাকে রেখে রিকশায় উঠে পড়ল। রাসভা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই রিকশায় কি করিস? নাম বলছি, আয় যায়সা, আয় তাড়াতাড়ি। পঙ্কজ মিরাজের পিঠে ধরাম করে একটি ঘুষি মেরে বলল, বজ্জাতের হাড্ডি, নাম তুই। আজ আমরা দুইজন রাফসারের সাথে ডেটে যাব। কি বলিস তুষার? জায়সা দাঁত কটমট করে বলল, যত সব তোদের এই ঢং দেখলে মরে যেতে ইচ্ছা করে। রাফসা, আমি গেলাম, তুই কি করবি করিস। জায়সা গিয়ে অন্য রিকশায় বসে পড়ল। তুষার দুষ্টু হেসে বলল, বাসর ঘরে 1 মিনিটও শান্তি দিব না শালা। দেখবি রুমে চিপা চাপাতে আমি আর পঙ্কজ লুকিয়ে আছি। আমাদের জ্বালায় তো আজ প্রেম ঠিকমতো করতে পারলি না। থাক, গেলাম আমরা। যা শয়তানের দল। পঙ্কজ আর তুষার কাঁধে কাঁধ মিলিয়ে রাফসার সাথে সেই রিকশায় চেপে বসে। মিরাজ রাফসার দিকে তাকাতেই দেখে তার চোখে আগুনের ফুলকি ঝরছে। এক ধাক্কা দিয়ে মিরাজকে দূরে সরিয়ে দেয় রাফসা।
ঝাঁঝালো স্বরে বলে, দূরে থাক বদমাইশ। একটু সায় দিয়েছি বলে কি মাথা কিনে নিয়েছিস? মিরাজ ওর কথাই তেমন পাত্তা দিল না। সাহস বাড়িয়ে আজ প্রথমবারের মতো আলতো করে নিজের হাতের ভাঁজে রাফসার হাত রেখে বলল, সবসময় কাট কাট গলায় কথা বলিস কেন? মিষ্টি মিষ্টি কথা বলা আজ। তুই হওয়ার সময় কি আন্টি মুখে একটু মধু দিয়েছিল না? রাফসা হাত সরাতে চাইলেও কোনো কাজ হয় না। মিরাজ আরো শক্ত করে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে রাফসা বলে, ফাইজলামি পেয়েছিস? হাত ছাড় বলছি। ওহো, আজ শুধু ভালোবাসা হবে। তুমি আমি মিলে চলে যাব বহুদূর, যেখানে তুমি ছাড়া কেউ থাকবে না। আমি হব তোমার বাগানের মালি আর তুমি হবে আমার ঘরওয়ালি। রাফসা চুপ হয়ে শোনে। দিন দিন এই বলদ যেন অচিরেই চালাক হয়ে যাচ্ছে। হুট করেই কেমন কবি হয়ে যায়। আনমনেই আজ রাফসা মিরাজের কাঁধে মাথায় রাখে। 4-5টা প্রেমিক প্রেমিকার মতো না হলেও শেষ বিকেলটা দুজনে একান্তই আলাদা একটু সময় কাটায়। সন্ধ্যার পর কলিং বেলের শব্দে আমিনা বেগম রুম থেকে দ্রুত বেরিয়ে দরজা খুলতেই দেখতে পায় তানহা আর রামিম দাঁড়িয়ে আছে। এতদিন পর আমিনা বেগমকে দেখে খুশিতে চোখ দুটি চিকচিক করে তানহার। আবেগ আপ্লুত হয়ে মুহূর্তেই জড়িয়ে ধরে বলে, কেমন আছো মা? আমিনা বেগম নরম হেসে দুজনকে ধরে ভেতরে নিয়ে আসে। মেয়েকে আদর করে থুতনিতে হাত রেখে বলে, ভালো আছি। তোদের আসতে সমস্যা হয়নি তো? রামিম সালাম দিয়ে জবাব দেয়, না আম্মা, কোনো সমস্যা হয়নি, শুধু রাস্তায় অল্প একটু বমি করেছে তানহা। এরপর তানহার দিকে চেয়ে তাড়া দেয় রামিম, মায়ের সাথে পরেও কথা বলতে পারবে, আগে যাও ফ্রেশ হও। আমিনা বেগম হাই হাই করে ওঠে, কি বলো বাবা? তানহা তো গাড়িতে কখনো বমি করে না। মলিন মুখে জবাব দেয় তানহা, কেমন গা গুলি আসলো মা, ভালো লাগছে না, গাড়ির ধোয়াতে বমিও চলে আসছে। মেয়ের দিকে আর তাকিয়ে থাকতে পারলেন না তিনি। ততক্ষণে বাড়ির সবাই সেখানে উপস্থিত হয়েছে। রামিম সবার সাথে ভাব বিনিময় করে নেয়। তানহার শরীর খানিকটা দুর্বল থাকায় দুজনকে তানহার রুমে নিয়ে যায় আমেনা বেগম। তৎক্ষণাৎ রিমি, তুষি আর জান্নাতও তাদের পিছু পিছু সেখানে উপস্থিত হয়। তুষি খুশিতে বাকবাকুম হয়ে তাদের উদ্দেশ্যে বলে, ভাই কেমন আছো? আপু এতদিন পর আসলি কেন? জানিস কত মিস করেছি। তানহা বোরখা খুলে গায়ে ওড়না পরতে পরতে উত্তর দেয়, আমার সাথে চাপাবাজি কম কর, কেমন মিস করছিস তা বেশ ভালো বুঝতে পারছি। একবার ফোন দিয়ে খোঁজও নিস না, আবার বড় বড় কথা। রিমিও তানহার সাথে তাল মিলিয়ে বলে, ঠিক বলছো আপু, পড়তেও বসে না, ফোনে ঠিক মতো কথাও বলে না। জানো না আপু, কাকিয়া যে কত বকুনি দেয়, তবু ওর ঘাড়ের রগ সোজা হয় না। এই চুপ কর তুই, আমি পড়তে বসি না। এমন মিথ্যা কথা কিভাবে বলতে পারলি? তুষি রিমির দিকে তেড়ে গেল। রামিম হেসে বাথরুমে ফ্রেশ হতে চলে যায়। তানহার মাথা ধরেছে ভীষণ, তাই আর কোনো কথা বাড়ালো না। 3 বোনের সাথে হালকা কথা বলেই শুয়ে একটা লম্বা ঘুম দেওয়ার জন্য প্রস্তুতি নিল। আমিনা বেগম রুমে নাস্তা নিয়ে এসে দেখে রামিমের সাথে তুষি আর রিমি আড্ডা দিচ্ছে। তানহার দিকে তাকাতেই দেখতে পাই চোখের নিচটায় কালচে রং ধারণ করেছে। মায়ের বুকের ভেতরটা এমন জীর্ণ রোগাক্রান্ত মুখের দিকে অপলক নয়নে চেয়ে হু হু করে ওঠে। এতটা পথ জার্নি করে আসায় দুজনকে একা রেখে তুষি আর রিমিকে নিয়ে চলে যায়। সবাই চলে গেছে। রামিম দরজার ছিটকিনি লাগিয়ে আস্তে ধীরে বিছানায় উঠে বসে। এরপর পেছন থেকে তানহাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, তোমার মুখ এমন শুকনো লাগছে কেন? খুব বেশি খারাপ লাগছে? তানহা একটু নড়ে চড়ে ওঠে। রামিমের দিকে ঘুরে জবাব দেয়, আমার ভালো লাগছে না, মাথায় ভীষণ ব্যথা করছে, কেমন বমি বমি ভাব। রামিম শুয়ে তানহাকে বুকে আগলে নেয়, ঠোঁটে কারো চুম্বন করে শুধায়, একটা লম্বা ঘুম দাও, ঠিক হয়ে যাবে। রামিমের অল্পখানি ছোঁয়া পেয়ে বুকে আদরে বিড়াল ছানার মতো লেপ্টে যায়। কণ্ঠ নরম স্বরে জবাব দেয়, জড়িয়ে ধরে রাখো। শক্ত করে জড়িয়ে ধরে তানহার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় রামিমের কিছু একটা মনে পড়ে যায়। মস্তিষ্কে ভাবনাটি হানা দিতেই সে চমকে তানহার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তড়িৎ গতিতে তানহার মলিন মুখের ধার পানে তাকিয়ে থাকতে থাকে
সে যা ভাবছে তা যদি সত্যি হয় তবে এর থেকে শ্রেষ্ঠ অনুভূতি একজন স্বামীর কাছে আর কিছু হবে না। উত্তেজনায় শরীরে তন্ত্রে তন্ত্রে শিহরিত হয়ে তানহার গালে হালকা চাপড় মেরে বলল, এই তানহা, শোনো না, তোমার পিরিয়ড লাস্ট কবে হয়েছিল? 2 মাস আগে। কেন? ভাঙা ভাঙা কণ্ঠে উত্তর দিয়েই চট করে তাকায় সে। দেখে রামিমের ঠোঁট প্রাণ ভরা তৃপ্তি, তার হাসি। তানহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? মনে হচ্ছে আমার। আজকাল মাছ দেখলেই কেমন নাক ছিটকে আসে, গন্ধ সহ্য হয় না একদম। অজানা এক খুশিতে রামিম ও সারা মুখে এলোপাথারি চুমু খায়। মাথা নিচু করে পেটে চুমু খেতেই কেঁপে ওঠে তানহা। দুহাত দিয়ে রামিমের চুল আলতো খামচে ধরে রামিম ঠোঁট শুইয়ে বলে, দোয়া করো এটা যেন আসলেই সত্যি হয়। তবে আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। আমার একটি অংশ, একটি চিহ্ন তোমার মাঝে বাস করবে আর আসবে আমাদের ছোট্ট সংসারটা পরিপূর্ণ করতে। তোমাকে অনেক ভালোবাসি তানহা, অনেক। তানহা সিক্ত নয়নে রামিমের পাগলামি দেখে। মা হওয়ার অনুভূতিতে কেমন অন্যরকম লাগে। গায়ের সমস্ত লোমকূপ শিরশির করে ওঠে। সুরসুর করে দুপায়ের তালু। তানহা আর ভাবতেই পারল না। রামিমের গলার মুখ গুজে পড়ল, কাল সকালে প্রেগনেন্সি কিট এনে দিও। অবশ্যই আনবো। এবার ঘুমাও। আজ আমি কত যে খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না তানহা, একটু পারবো না। এই জন্য এক ভয়ঙ্কর অনুভূতি। তানহা চুপটি করে রামিমের সাথে মিশে থাকে। অজানা শিহরণ সারা শরীরে বয়ে চলেছে। রামিমকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট ছোঁয়ায় বুকে। এখনো তানহার স্পর্শে বেসামাল হয়ে যায় সে। এবারেও যেন তাই হলো। কোনোভাবেই সামলাতে পারল না রামিম। নিজের উত্তপ্ত ঠোঁট জোড়া দিয়ে তানহার নরম উষ্ণ ঠোঁট দুটি চেপে ধরল। রামিমের এক এক ছোঁয়া তানহার সুখ খুঁজে পায়। মনে হয় সবসময় এভাবেই তার সংস্পর্শে থাকুক, ভালোবেসে অতল গহীরে ডুবিয়ে রাখুক। এক পর্যায়ে দাঁতে দংশন রক্ত বের হলে ছেড়ে দেয় রামিম। উত্তেজনায় ঠোঁট ছেড়ে ধীরে ধীরে তানহার গলায় মুখ গুজে দাঁত ডাবিয়ে দিলে তার সারা শরীর কেঁপে ওঠে। তানহা ব্যথায় কুকিয়ে উঠলেও ভালোবাসার পরশে সেও রামিমের চুল খামচে ধরে। শ্বাস প্রশ্বাস হয়ে যায় ভীষণ এলোমেলো। নিঃশ্বাস ভারী হওয়ায় ক্রমশ তানহার বক্ষে নরম দুটি অংশ ঘন ঘন ওঠা নামা করছে। রামিম নিজের মধ্যে নেই এটা বেশ বোঝাতে পারো, এটা বেশ বুঝতে পারে তানহা। একবার ভাবছে বাধা দিবে, তবুও তানহার মনে যে বড্ড বেহায়া। সেও চাইছে আরো গভীরভাবে ভালোবাসুক রামিম। এক পর্যায়ে তানহা হালকা ঢোক গিলে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলে, কি করছো রামিম? ছাড়ো আমায়। যদি সত্যি সত্যি আমি প্রেগনেন্ট হই তাহলে এখন এসব ঠিক না। তানহার কথাই রামিম হুঁশ ফিরে পায়। তবুও এই মুহূর্তে কন্ট্রোল করা সহজ ব্যাপার নয়। সারা শরীরে যেন কারেন্টের শক লেগেছে। তানহার বুক থেকে মাথা তুলে বালিশে মাথা রাখে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে কয়েক মিনিট পর নিজেকে স্বাভাবিক করে বলে, পাশে আমার বউ থাকলে কেউই কন্ট্রোল করতে পারে না জানেমান। তানহা যেন একটু লজ্জা পেল। অন্য পাশ হয়ে ঘুরে চোখ খিচে বন্ধ করে রাখলো। রামিম বাম হাত দিয়ে তানহাকে পেছন থেকে মোলায়েম হাতে জড়িয়ে দুজনেই অতপর গভীর ঘুমে মস্ত হয়। রাত 8টার পর আতিকুর রহমান রুমে এসেই হাতের ঘড়ির শব্দ করে ডাকলেন। পরনের শার্টটা গরমে ঘেমে নিয়ে একাকার। এমন অস্বাভাবিক আচরণ আমিনা বেগম কয়েক সেকেন্ড আতিকুর রহমানকে পরখ করলেন। মুখ উল্টে প্রশ্ন করলো, অফিসে কিছু নিয়ে কি ঝামেলা হয়েছে? আপনার মুখ এমন মলিন কেন? আতিকুর রহমান কোনো জবাব দিলেন না। চুপিচাপি পরনের কাপড় সব চেঞ্জ করে লুঙ্গি আর ফতুয়া গায়ে দিয়ে তিরিক্ষি মেজাজে বল, খিদে পেয়েছে, খাবার টাবার কিছু হয়েছে নাকি ঘুমিয়ে পড়বো? হ্যাঁ চলুন, আপনার জন্যই তো আমরা সবাই অপেক্ষা করছিলাম। তানহার শরীর তেমন ভালো না, আসুন ফ্রেশ হয়ে। তড়িঘড়ি করে আমিনা বেগম জবাব দিলেন। খাবার টেবিলে যাওয়ার জন্য রুমের বাইরে পা বাড়াতেই আতিকুর রহমানের গম্ভীর স্বর ভেসে আসলো, খাবার টেবিলে সবাইকে ডাকো, ছোট বড় সকলেই।
সবাই মানে সবাই, বুঝতে পেরেছো? বিচিত্র মুহূর্তে সময় দিবে ভেবেই আমেনা বেগম দ্রুত উত্তর দেয়। ঠিক আছে, যাচ্ছি আমি, ডাকছি সবাইকে। কখন এসেছো? বাসার সবাই কেমন আছে? একগাল হেসে রামিম সালাম দিয়ে উত্তর দেয়। জি বাবা, সন্ধ্যায় পড়ে এসেছি। বাসার সময় আলহামদুলিল্লাহ ভালো। জান্নাত, তোমার সাথে রিকশায় বসা ছেলেটা কে ছিল? বড় আব্বুর মুখে নিজের নামে এমন কথা শোনার জন্য কোসপিন কালেও প্রস্তুত ছিল না। রীতিমতো চমকালো, ভরকে গেল জান্নাত। চোরের মতো ধরা পড়া অপরাধীর ন্যায় হাত দিয়ে নখ করতে থাকে। এভাবে সকলের চোখ ফাঁকি দিয়ে প্রেম করে যে একদিন ধরা পড়ে যাবে, এটা জান্নাত ভেবেই দেখেনি। ভয়ে হাত পা জুড়ে হিমশীতল ভাব বিরাজ করছে, মুখে কোনো রা নেই। আতিকুর রহমানের কথায় সবাই জান্নাতের দিকে অবাকের ন্যায় দৃষ্টি নিক্ষেপ করে। তোষির বুক কাঁপছে। আজ একটা কুরুক্ষেত্র হতে চলেছে। দেখলো তো দেখলো, সেই বাবার চোখেই পড়ল। নাজমা বেগম সহ সকলে নীরবতা পালন করে ঘটনাটি বোঝার চেষ্টা করছে। জান্নাতকে চুপ থাকতে দেখে আতিকুর রহমান গলা খাকারি দিয়ে পুনরায় বলে, মনে পড়ছে না তাই না? আচ্ছা, মনে করে দিচ্ছি। সেজেগুজে শাড়ি পরে রিকশায় যার সাথে পাশাপাশি বসে হেসে খেলে কথা বলছিলে, সেই ছেলেটার কথাই বলছি। কি বলছেন ভাইজান? আজ তো জান্নাত ওর বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়েছিল। নাজমা বেগম উত্তেজিত হয়ে তাড়াহুড়োয় কথাটি বলে দেয়। জান্নাত তখনও চুপ, ভয়ে কান্না চলে আসছে দু চোখের পাতায়। চোখ তার পায়ের পাতার দিকে স্থির। আজ এক বিন্দুও রক্ষে নেই, সে বেশ বুঝতে পারছে। বড় আব্বু, বাবা আর মায়ের হাত থেকে কে বাঁচাবে আজ? আতিকুর রহমান বাম হাতের ইশারায় নাজমা বেগমকে চুপ থাকতে বললেন। জান্নাতকে চুপ থাকতে দেখে এবার যেন কপালের রগ স্পষ্ট দৃশ্যমান হলো। কথাই একরাশ রাগ নিয়ে ধমক দিয়ে বলে, ছেলেটিকে জবাব দাও, কি সম্পর্ক তোমাদের? ওর নাম আহির, বড় আব্বু রাহিম ভাইয়ার কাজিন। ভালোবাসি আমরা দুজন। আজকাল আমাকে মিথ্যে বলে তুই এইসব করিস? বড় চাচার সামনে ছেলে নিয়ে ঘুরিস? লজ্জা করে না? এত কষ্ট করে বড় করলাম, আর তুই আমাকে এই প্রতিদান দিলি? তোর বাবা জানতে পারলে কি হবে ভাবতে পারছিস? তোর লেখাপড়া করতে হবে না, সব বাদ আজ থেকে। বাসায় বসে থাকবি তুই, ঘরের সব কাজ করবি। আমিনা বেগম ছুটে গেল জান্নাতকে ছাড়াতে। অবিরত কাঁদছে জান্নাত। তানহাও আস্তে ধীরে উঠে দাঁড়িয়ে জান্নাতকে নিয়ে দূরে দাঁড়ালো। আমিনা বেগম শান্ত করার চেষ্টা করছে নাজমাকে। মেয়েকে আজ যা তা কথা শোনাতে এক বিন্দু পরিমাণও ভাবছে না। তিনিও রাগে দুঃখে কেঁদে যাচ্ছে। আমিনা বেগমের হাত ছাড়িয়ে আবার মারতে চায় জান্নাতকে। যখন যা চেয়েছিস সব দিয়েছি তোদের। তোর বাবা কার জন্য এত কষ্ট করছে? আমাদের জন্যই তো। পরিবার ছেড়ে এত দূরে থাকে। স্বাধীনতা কি কম দিয়েছি? এরকম পরিবার আর কোথায় পাবি বল? যা চেয়েছিস মুহূর্তেই সব হাতের কাছে হাজির হয়েছে। আজ আমাদের মিথ্যা বলা শিখেছিস তুই। আতিকুর রহমান পরিস্থিতি বেহাল অবস্থা দেখে দুহাত মুষ্টিবদ্ধ করে মাথা ঠেকিয়ে ভাবতে থাকে। তোষি আর রিমি এবার ভয়ে চুপসে যায়। ছোটদের মতোই নীরবতা পালন করছে দুজনে। রামিম এই অবস্থায় এক পর্যায়ে মুখ খোলে। আমার জানা মতে আহির খারাপ ছেলে নয়, ভালো পজিশনে চাকরিও করছে। কখনো বাজে কোনো নেশায় পড়তে দেখিনি। অন্য সকল ছেলেদের মতো সিগারেট ধরতেও দেখিনি। মেয়েলি ব্যাপারটাও নেই। আহিরকে নিয়ে আমি নিজে গ্যারান্টি দিতে পারি, ছেলে লাখে একটা। জান্নাতকে খুব ভালোবাসবে আমার বিশ্বাস। তারা তো ছোট নয় এখন, দুজনেই বোঝার মতো বয়স হয়েছে। আপনারা ভেবেচিন্তে বসে একটা সুষ্ঠু সিদ্ধান্ত নিন। এভাবে জান্নাতকে মারবেন না, দোষ দুজনেরই। আপনি যদি জান্নাতের দিকে আর একটা বার হাত তোলেন তবে বুঝবো আপনি জান্নাতকে নয় আহিরের উপর রেগে আমাকে আঘাত করছেন। নাজমা রামিমের কথাই তাজ্জব বনে যায়। হাই হাই করে ওঠে সে। রামিমের হাত ধরে বলে, এসব কেন বলছো তুমি? মেয়ে আমার অন্যায় করেছে, শাসন করতেই পারি। তুমিই বলো কিভাবে পারলো রাস্তায় ঘুরতে? রাগ থামাতে পারিনি। বুঝোই তো, মেয়ে দুইটাকে বেশি ভালোবাসি বলে ওর বলা মিথ্যে কথা হজম হয়নি আমার। অঝরে মা মেয়ে কেঁদেই যাচ্ছে। জান্নাতের চোখ মুখ মুছিয়ে তানহা বলে, আপু ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো,
শামীম যেহেতু বলছে জান্নাতকে আজ হোক কাল বিয়ে তো দিতেই হবে, তাদের বরং আহিরের পরিবারের সবাইকে ডেকে সামনাসামনি কথা বলো। মেয়ের কথায় হালকা নড়ে চড়ে বসে আতিকুর রহমান, সবাইকে গম্ভীর স্বরে চুপ করে থাকতে বলে। এরপর হাতের ইশারায় জান্নাতকে কাছে ডেকে মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়, কণ্ঠ খাদে এনে প্রশ্ন করে, ভালোবাসিস আহিরকে? বড় আব্বুর কথায় দু চোখ ভরা অশ্রু নিয়ে ফ্যালফ্যাল করে তাকায় জান্নাত। মাথা উপর নিচ করে জবাব দেয়, হ্যাঁ ভালোবাসে। আতিকুর রহমান মনে মনে হাসলেও গমগমে গলায় বলে, সমস্যা নেই, ভুলে যা। আমি আমার মাকে 1 মাসের মধ্যেই আহিরের চেয়ে ভালো ছেলে দেখে বিয়ে দেব, যে তোকে অনেক আগলে রাখবে। এমন কথায় তোষি সহ রামিম তানহাও অবাক হয়ে যায়। এত কাঠখোট্টা মানুষ কিভাবে হতে পারে? ভালোবাসা কি অপরাধ? কিভাবে পারবে দুজন মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে? রামিম ফুঁচ করে নিঃশ্বাস ফেলে তার জানা আছে এই লোক কতটা ঘাড় তেরা। তানহার বিয়ে নিয়ে কম তো কাহিনী করেনি, এসব বললে একটা সিনেমায় রটে যাবে, নাম হবে জামাই শ্বশুরের যুদ্ধ। এদিকে জান্নাত তড়িৎ গতিতে আতিকুর রহমানের দিকে অসহায় চোখে তাকায়। আজ সব ভয় লজ্জা মাটিতে মিশিয়ে বেহায়ার মতো অনুনয় বিনয় করে জড়িয়ে ধরে বড় আব্বুকে। কাঁদতে কাঁদতে ভেঙে যাওয়া গলায় অস্পষ্ট স্বরে বলে, এমন করো না বড়াব্বু, মরেই যাব আমি। কখনো কাউকে ভালোবাসিনি, আহিরকে প্রথম যাকে আমি ভালোবাসি। সে আমাকে একটু একটু করে শিখিয়েছে ভালোবাসা কি। আমাদের এভাবে আলাদা করে দিও না বড়াব্বু। হয়তো বেঁচে থাকবো, কিন্তু মন যে অচিরেই মরে যাবে। আমি বাঁচবো না বড়াব্বু, তুমি এভাবে আমাদের আলাদা করো না। কেঁদে নিয়ে হেঁচকে উঠে গেছে জান্নাতের। নাজমা মেয়ের এমন সরল কথা যেন হজম করতে পারল না। আবারও তেড়ে যেতে নিলেই আতিকুর রহমান নিজেই হাত তুলে দ্বিতীয়বারের মতো সাবধান করে। নাজমা বেগম চুপ হয়ে যায়। জান্নাতের মুখ তুলে চোখের পানি মুছিয়ে দিতে দিতে আতিকুর রহমান বলেন, 2 দিনের ভালোবাসায় এমন কথা সবাই বলে থাকে, আবেগের বশে তুমিও বলছো। এবার আর জান্নাত কোনো কথা বলতে পারল না। হুট করে আতিকুর রহমানের পা ধরে বলে, বাবার পর তুমি তো আমার বড় আব্বু, তাই না? তুমি কি পারবে তোমার মেয়ের চোখের সামনে মরে যা? আমি মিথ্যা বলছি না। তানহা আপুর ভালোবাসা মেনে নিতে পারলে আমারটা কেন নিবে না? সত্যি বলছি, তোমার পা ছুঁয়ে আমি কিন্তু বিষ খাবো, নয়তো গলায় দড়ি দেব, তবু অন্য কাউকে বিয়ে করব না। আতিকুর রহমান দুহাত দিয়ে জান্নাতের বাহু ধরে সোফায় বসায়। এবার শেষবারের মতো বলে, গালে কয়েকটা থাপড় পড়লেই সব ভুলে যাবে। তোমাকে কালকেই দেখতে আসবে, আর কালকেই বিয়ে দিয়ে দেবো, ব্যাস। তখন হালাল হয়ে যত পারো ঘুরো, কথা বলো। যেহেতু চাকরি করে সমস্যা নেই। আবার তুমি তো দেখি তানহাকে টেনে নিয়ে আসলে। এখন অন্যথায় বিয়ে দিলে দেখা যাবে আসলেই অন্যায় হচ্ছে। যাও, আহিরের সাথেই বিয়ে হবে। খুশি? জান্নাত প্রথম দিকে ঠোঁট চেপে কাঁদলেও শেষের কথাই ভারী আশ্চর্য হয়। কানে ভুল শুনেছে ভেবে তৎক্ষণাৎ চোখ বড় বড় করে আতিকুর রহমানের দিকে হতভম্ব হয়ে অবাকের ন্যায় তাকায়। আতিকুর রহমান জান্নাতকে বোকা বানিয়ে দিতে পেরে হু হু করে হেসে ওঠে। ততক্ষণে বাড়ির সবাইও যেন তাজ্জব বনে গিয়েছে। কি হচ্ছে এসব? এই বলছে মানবে না, আবার এখনই ডিরেক্ট বিয়ের কথা তুলছে। রামি মনে মনে দাঁত কটমট করে বলল, ভিলেনের চেয়েও 1 পা উপরে ড্রামাবাজ শ্বশুর। এমন শ্বশুর কারো না হোক, যেই শুনেছে চাকরি করে উসমি সুরসুর করে মেনে নিল। অযথা বেকার হলেই দুজনে 2 নদীতে ফেলে দিতেও দুবার ভাবতেন না। তোষি তানহা আর রিমির মুখেও হাসি ফুটে ওঠে। এরপর আতিকুর রহমান রামিমের উদ্দেশ্যে বলে, রামিম কাল আহিরকে মা বাবা নিয়ে আসতে বলো। দেখি বেটার বুকের পাটায় কত সাহস। জি বাবা, এক্ষুনি কল করে আহিরকে বলে দিচ্ছি। রামিম খুশিতে দ্রুত পকেট থেকে ফোন বের করতেই আতিকুর রহমান রসিকতার ছলে বলল, আহা জামাই বাবা, এত তাড়াহুড়োর দরকার নেই। রাতের খাবার খেয়ে তারপর না হয় সবাইকে ধীরে সুস্থে খবরটা দাও। ও হ্যাঁ, তাই তো, চলুন যাও যাক।
একটু আগে যা হলো, খিদের কথা বেলামূল ভুলেই গিয়েছিলাম। সবাই হেসে ওঠে। জান্নাত কান্নার মাঝেও ফিক করে হেসে দেয়। তানহার ইশারায় তোষি জান্নাতকে টেনে রুমে নিয়ে আসে ফ্রেশ হওয়ার জন্য। তানহা টিপুনি কেটে বলে, তোর সাহস দেখে আমি নিজেই ভারী আশ্চর্য। কিভাবে আপুর সামনে এসব কথা বললি? আমার তো রীতিমতো হাত কাঁপতো। সব তোর দুলাভাই হ্যান্ডেল করেছে, নয়তো এই জীবনে আর তোকে পাওয়া হতো না। দেখা যেত জোর করে ধরে পুঁতে এক বুড়োর গলায় ঝুলিয়ে দিয়েছে। তোষি হেসে জান্নাতের উপর গড়িয়ে পড়ে। এমন কথায় জান্নাতের ভারী লজ্জায় খেলে গেল সারা মুখ জুড়ে। জান্নাত পালিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলেই তানহা পুনরায় উঁচু কণ্ঠে বলে, কালকে যদি সত্যি সত্যি বিয়ে হয় তবে কাল কিন্তু তোদের বাসর রাত। তানহার ঠোঁট কাটা কথায় চোখ খিচে নেয় সে। কান দিয়ে তরতর করে ধোয়া বের হচ্ছে জান্নাতের। লজ্জায় এক দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জায় মুখ ঢেকে বিড়বিড় করে আওড়ায়, বাসর রাত? ছি, অশ্লীল কথাবার্তা। কেমন করবো আমি? আহির যে কি পরিমাণ অসভ্য, কালকে তো হালালভাবে পেয়ে ছাড়বেই না। হায় আল্লাহ, এত ভয় করছে কেন? আসলে কাল বিয়ে, এ যেন কল্পনায় একটু পড়েই আমার ঘোর ভেঙে যাবে এমন মনে হচ্ছে। আর ভাবতে পারল না সে। ফ্রেশ হয়ে রুমে এসে ফোন চেক করে দেখতে পেল 20 মিনিট আগে আহির 4 বার কল করেছে। মুচকি হেসে ছোট্ট মেসেজ করলো, মিস্টার আহিল তালুকদার, আজই আপনার জীবনের আরামের ঘুমের শেষ রাত। এরপর থেকে সারা জীবন আমার অত্যাচার সহ্য করতে হবে। সেন্ড করতেই সেকেন্ডের ভিতর রিপ্লাই আসলো, কেন জান, বিয়ের আগেই আমার সাথে রুম ডেট করার প্ল্যান করছো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি নিষ্পাপ, এখন দেখি আমার থেকে 2 কাঠি ওপরে। জান্নাত মেসেজটা পড়েই নির্লজ্জ বলে গালি দিল। এরপর খাবার টেবিলে যেতেই দেখতে পেল সবাই ওর দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই লজ্জায় রাঙা হয়ে পা টিপে টিপে চুপ করে বসলো। জান্নাতকে লজ্জা পেতে দেখে আতিকুর রহমান সহ সবাই হা হা করে টেবিল কাঁপিয়ে হেসে উঠল। জান্নাত ভড়কে গেল। এখানে যেন আর এক মুহূর্তও বসে থাকা যাচ্ছে না। খপ করে উঠেই এক ভো দৌড়ে নিজের রুমে চলে গেল। কি লজ্জা, কি লজ্জা! সবাই হেসে নিজেদের মতো খাবার খেয়ে রামিম আহিরের ফোনে কল দিল। রিসিভ করতেই রামিম আতিকুর রহমানের হাতে দিলেন। তিনি গলা খাকারি দিয়ে বললেন, আমি কি আহিরের সাথে কথা বলছি? আহির এমন কাণ্ড কখনো প্রত্যাশা করেনি। মিনিট খানিক চুপ থেকেই চট করে সালাম দেয় সে। এরপর থমকে যাওয়া গলায় বলে, জি আমিই অহিল, কিন্তু পরিচয়টা দিলে ভালো হতো। আসলে আমার জানা মতে এটা তো রামিম ভাইয়ার ফোন। আমি আতিকুর রহমান, তানহার বাবা। এবার নিশ্চয়ই চিনতে পেরেছো? আতিকুর রহমানের কথাই খানিকটা ভড়কে যায় আহির। চটপট উত্তর দিয়ে বলে, জি অবশ্যই আঙ্কেল, বাসা সবাই কেমন আছে? কণ্ঠ অত্যন্ত গম্ভীর করে জবাব দেয় তিনি, সবাই ভালো, শুধু জান্নাত ছাড়া। এহেন কথায় চমকে যায় আহির। 2 ভ্রু কুঁচকে বিস্ময় হয়ে বলে, কি হয়েছে? ঠিক আছে তো? মুহূর্তেই নিজের বোকামি বুঝতে পেরে জিহ্বা কামড় দিয়ে বলে, সরি আঙ্কেল, মানে কিছু না। আমি কি জানতে পারি আমাকে কল করার কারণ? পুরুষ মানুষের বুকের পাটা কতখানি এটা বোঝার জন্যই কল করেছি। এক রাশ ঝাঁঝালো গলায় কথাটি বললেন আতিকুর রহমান। আশ্চর্য হয়ে আহির হ্যাবলার মতো জবাব দেয়, বুকের পাটা মানে? মাথায় ঢুকছে না কিছু। মাথায় ঢুকতে হবে না, আমি যা যা জিজ্ঞেস করব সবগুলোর সঠিক উত্তর দেওয়া চাই। আহির কিছু একটা টের পেয়ে হালকা ঢোক গিলে গলা ভিজিয়ে মিনমিনে স্বরে বলে, জি আঙ্কেল বলুন। জান্নাতকে ভালোবাসো? কতদিনের সম্পর্ক তোমাদের? হ্যাঁ অনেক ভালোবাসি আমরা দুজন দুজনকে। 5 মাসের বেশি সম্পর্ক, রামিম ভাইয়ার বিয়ের পর থেকেই। আহির সহজ উক্তি শুনে খানিকটা স্বস্তি পেলেন আতিকুর রহমান। আরেকটু জানার জন্যে বললেন, ভুলে যাও জান্নাতকে, কালকেই আমি ওর বিয়ে দিয়ে দিচ্ছি। বিয়ে দিচ্ছেন মানে? বললেই বিয়ে হলো নাকি? তাছাড়া ওর মতের বিরুদ্ধে আপনি এভাবে বিয়ে দিতে পারবেন না। কোনোভাবেই আমি এ বিয়ে মানব না।
দরকার পড়লে আপনার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাব আমরা। জান্নাত তোমাকে ভালোবাসে এ কথা কে বললো? আমি যা বলবো তাই হবে, ব্যাস। আপনি জান্নাতকে কলটা দিন, ওর মুখ থেকে শুনতে চাই। যদি বলে ভালোবাসে না, তবু আমি জোর করে তুলে এনে হলেও বিয়ে করব। এই আমার এক কথা। আমি এতটাও ভালো নই, এ কয় মাসের জান্নাত নিশ্চয়ই বুঝতে পেরেছে। ভালোবাসা কিভাবে আদায় করতে হয় তা বেশ ভালো করেই এই আহির জানে। হয়েছে হয়েছে, থামো। কাল মা বাবা নিয়ে আসতে পারলেই বুঝবো কেমন সাহস। শুধু মুখে বড় বড় কথা বললেই হয় না, কাজেও দেখিয়ে দিতে হয়। জি অবশ্যই, যাচ্ছি কাল। আতিকুর রহমান কথা শেষ করে রামিনকে ফোন দিয়েই রুমে চলে যায় রেস্ট নিতে। রামিম ফোন কানে নিয়েই বলে, বলদ, জান্নাতকে ভালোবাসিস, আমাকে বলিস নাই কেন? ধরা খেয়েছ বাপ। এবার বিয়ের পিড়িতে বসার জন্য প্রস্তুতি নাও। কালি ফুপি ফুপাকে নিয়ে চলে আয়। একটু আগে এই বাসায় হুলস্থুল কাণ্ড। জান্নাত কেঁদে পা ধরে আকুতি মিনতি করেছে। অনেক কষ্টে পাঠিয়ে ফেলেছে ভিলেন শ্বশুরকে। শ্বশুর আব্বা বলে দিয়েছে তোর সাহস পরীক্ষা করার জন্য কালকেই বিয়ে পড়িয়ে দিবে। চলে আসিস প্রস্তুতি নিয়ে, নয়তো প্রেমিকা হারাবে চিরতরে। হ্যাঁ, কালকেই তোর গলায় জান্নাতকে ঝুলিয়ে দেবে। আহির এবার বুঝতে পারে জান্নাতের সেই মেসেজের মানে, আর মনেই হেসে জবাব দেয়, আসছি আমি কালকে মেরা ভাই। আর তোমার শালিকেও আমার বন্ধনে বন্দি করব। রাখছি, আমাকে গিয়ে জানাই। রামিম রেখে দেয়। এদিকে আতিকুর রহমান অলরেডি আলতাবকে 2 দিনের ছুটি নিয়ে জরুরি তলবে বাসায় আসতে বলেছে। পরেও বড় করে অনুষ্ঠান করা যাবে, তবুও সম্পর্কটা হালাল করে রাখতে পারলেই চিন্তামুক্ত। ছেলে মেয়ে দুজনেই অ্যাডাল্ট, মনের ভুলেও যদি কিছু করে বসে তখন কি উপায়? নাজমা বেগম প্লেটে ভাত নিয়ে জান্নাতের ঘরে যায়। দেখতে পায় পড়ার টেবিলে চোখ দিয়ে রেখেছে। মাথায় হাত বলিয়ে চোখের পানি ফেলতেই মায়ের দিকে তাকায় সে। উঠে দাঁড়িয়ে বলে, কাঁদছো কেন মা? খুব বেশি ব্যথা দিয়েছি তাই না জান্নাত? মাকে জড়িয়ে ধরে আদুরে স্বরে বলে, এই দেখো, কিচ্ছু হয়নি। আমি ভুল করেছি, শাসন তো করবেই। মেয়ের কপালে আলতো চুমু খেয়ে বলে, আমি কিভাবে থাকবো তোকে ছেড়ে? এত বড় কবে হয়ে গেলি মা? এখনই অন্যের বাড়ি দিতে হবে? কে বলেছে? কালকেই যাব। তোমাদের ছেড়ে কোথাও যাব না। নাজমা বেগম হেসে দিলেন মেয়ের খামখেয়ালি কথায়। মাথায় হাত বুলিয়ে নিচু হাতে ভাত মেখে যত্ন করে খাইয়ে দিল জান্নাতকে। মুখ মুছে গালে চুমু খেলেন। এরপর প্লেট গ্লাস সব নিয়ে চোখ মুছতে মুছতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। একদিন তার মেয়ে দূরে কোথাও চলে যাবে এসব ভাবতেই মন পড়ছে। কখনো সেভাবে ভেবেই দেখেনি সে। আদরের মেয়ে কিভাবে অন্য কোথাও থাকবে? মেয়েগুলো ছাড়া যে এইবারে শূন্যে ভেসে যাবে। চারিপাশে হাহাকার বিরাজ করবে। জান্নাত বিছানায় চুপচাপ শুয়ে আহিরকে কল করলো। ফোন রিসিভ হতেই আহির বলল, আগে কত বলেছি আসো বিয়ে করি, করনি। এখন আমার হাত থেকে পালাবে কোথায়? জান্নাত চোখ বন্ধ করে চুপ করে রইল। আহির পুনরায় বলে, ধরা খেলে যদি টুপ করে প্রেয়সীকে বিয়ে করা যায় তাহলে আমি বারবার ধরা খেতে চাই। ঢঙের কথা বাদ দাও। তাহলে আমি বারবার ধরা খেতে চাই জান। আরে লজ্জা পাও কেন? এখনো তো কিছু বলিনি। এরপর বাসর হবে কাল, কোনো ছাড়াছাড়ি নাই, এক বিন্দুও স্বস্তি দেব না তোমার। জান্নাত লজ্জায় রক্তিম লাল হয়ে ওঠে। মৃদু ধমকের স্বরে বলে, সবসময় ফাইজলামি করো, আর একবার বললে কল কেটে দেব। আহির হু হু করে হেসে উঠে বলে, যত কিছুই বলো, আমি তোমাকে ছাড়ছি না। কিভাবে কি হলো বলো তো? আমি তো ভাবতেও পারছি না, মনে হচ্ছে সব স্বপ্ন দেখছি। আমিও ভাবতে পারছি না। এরপর আজকের সকল কাহিনী আগাগোড়া সবকিছু খুলে বলল আহিরকে। সব শুনে আহির বলল, হায় হায়, আমার হুকে এভাবে কাঁদিয়েছে। কি বজ্জাত রামিম ভাইয়ার ভিলেন শ্বশুর ভাবা যায়? থাক, ভালো কিছু পেতে গেলে একটু কষ্টও পেতে হয়।
এভাবে কথা বলতে বলতে দুজনে নানান কথাই মত্ত হলো। নিজেদের চাওয়া পাওয়া নিয়ে সব যেন গলগল করে বলে দিচ্ছে সব। কথায় নেই কোনো বিরক্তি, নেই কোনো অস্বস্তি। তুষি বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে আর খুশিতে পা দোলাচ্ছে। আজ যেন অন্য রকম ভালো লাগার দিন। রাত পোহালেই জান্নাত আহির জুটির প্রণয়ের মিল। ভালোবেসে তারা হয়ে যাবে এক। পরিবারকে মানিয়ে বিয়ে করা চারটিখানি কথা নয়। পালিয়ে গেলেই কি সব সমাধান হয়ে যায়? মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারে না। তুষির আজ ভীষণ তুষারকে কাছে পেতে ইচ্ছে করছে। সামনে বসিয়ে সারাক্ষণ বকবক করে সব কথা বলে দিতে ইচ্ছে করছে। মনটা যেন অচিরেই তুষারের দিকে ধরা দিয়েছে, তা বেশ বুঝতে পেরেছে তুষি। হবে নাই বা কেন? এত পাগলামি কেয়ারিং কোনো মেয়ে না চাই? হয়তো একটু খ্যাপাটে থাকে, তবুও এরকম ছোট্ট ছোট্ট ভালোবাসাময় অনুভূতির কাছে এসব কিছুই না। আপন মনে তুষারকে নিয়ে এমন ভুগিঝুগি ভাবনার মাঝেই তুষির ফোন বেজে ওঠে। ফোন স্ক্রিনে চলচল করছে তুষারের তৃপ্তিময় গাল ভরা হাসির ছবি। তুষি মনেই হেসে বুক ভরে শ্বাস নিয়ে কল রিসিভ করে। তুষার যার পরনায় কিছু না ভেবেই বলে, তুষার জন্য পড়া বাদ দিয়ে অনলাইনে কি করিস? অধীর আগ্রহে জান্নাতের কথাটি বলার জন্যে তুষি মুখ খুলল। জানো আজ কি হয়েছে? আহির ভাইয়ার সাথে ঘুরতে যাওয়ার সময় ওদের আব্বু দেখে ফেলেছে। আব্বু জান্নাত আপুকে রীতিমতো চমকে দিল। আমার নিজেরই তো গলা শুকিয়ে কাঠ। খুব ভয় পেয়েছি আজ। তাহলে বোঝো জান্নাত আপুর কি বেহাল দশা। কালকে আপুর বিয়ে আহির ভাইয়ার সাথে। হ্যাঁ জানি, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। তুই ছোট মানুষ, পড়তে বস যা। তুষি এমন গা ছাড়া জবাবে ফুঁসে ওঠে। রেগে তাকিয়ে বলে, সব সময় পড়া পড়া করো কেন? কাল বিয়ে আর আজকে তুমি আমাকে পড়তে বলছো? বিয়ে তো আর তোর না, পাকনামি করবি না আমার সাথে। তুষারের কথায় রাগে চোখ দুটি লাল বর্ণ হয়ে গেল তুষির। কাঁদো কাঁদো গলায় বলল, তুমি একটা অসহ্য, বিয়ে হবে না তোমার। তুষার ডান হাত থেকে ফোনটা বাম হাতে নিয়ে মুচকি হেসে বলে, আমার না হলে তোরও হবে না। তুই যদি এক গাদা বাচ্চা কাচ্চার মুখ থেকে মা ডাক শুনতে চাস, তবে এই মুহূর্তে তোর কথা ফিরিয়ে নে। বাজে কথা বলবে না, এই জঙ্গলি ভূত। তুমি জান্নাত আপুর কথা জানলে কিভাবে? শুধু এক কথা নয়, তোদের বাড়িতে 24 ঘন্টা কি হয় সব আমার কানে আসে। জান্নাতের সাহস আছে, ওর জায়গায় তুই থাকলে ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতি। ফেয়াল। তুষারের কথা সঠিক বলে কিছু বলল না তুষি। মুখ বাঁকা করে চুপ হয়ে থাকলো। তুষার পুনরায় বলে, চুপ করে আছিস কেন? আমাকে ছাড়া থাকতে পারছিস না বুঝি? কাছে গেলে তো আবার বাড়াই করিস। কালকে যেতে পারি, তবে একটা শর্ত আছে। আমাকে অনেক আদর করা চাই। কিভাবে দিবি এটা তুই ভালো জানিস। এখন থেকেই না হয় ভাবতে থাক। আগে ভাবতাম রিমির পা ধোয়া পানি খেলে অনেক কিছু শিখতে পারবি, কিন্তু এখন দেখছি উল্টো। জান্নাতের পা ধোয়া পানি খেলে তোর মাথার ব্রেন যদি একটু খোলে। তুষি এমন খাপছাড়া কথায় ভরকে গেল। বুকের বাঁ পাশটা ঢিপ ঢিপ করছে। বাম হাত সেখানে চেপে ধরে অস্পষ্ট স্বরে বলল, কাল আসবে? হ্যাঁ, এবার ঘুমা, আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করব। তুষি আলতো হাতে ফোন কেটে দেয়। হুট করেই শ্বাস আগের থেকেও ভারী হয়ে আসছে। ঘন ঘন শ্বাস নিয়ে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে বালিশে মুখ লুকিয়ে শুয়ে পড়ে। দূরে থাকলে ইচ্ছে করে পাশে বসিয়ে প্রাণ ভরে দেখি, আর কাছে আসলেই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মনে মনে তুষি আওড়ায়, উফ তুষার ভাই, দিন দিন এমন বেহায়া হচ্ছ কেন তুষার ভাই? তোমার এসব ঠোঁট কাটা কথা আর সহ্য করতে পারছি না আমি। আহির প্রায় রাত 12টায় বাবা মায়ের দরজার সামনে দাঁড়িয়ে চারিপাশে সচেতন দৃষ্টি নিক্ষেপ করে। অনেক ভেবে চিন্তে শেষে দরজা নক করে ভিতরে প্রবেশ করলো। দেখতে পেল বাবা হাবিব তালুকদার বিছানার এক কোণে বসে কাগজপত্র ঘাটাঘাটি করছেন। মা জাহিদা আক্তার ঘুমিয়ে কাঁদা। আহিররা 2 ভাই। বড় ভাই মাহির ইতালিতে গ্রিন কার্ড পেয়ে সেখানে স্ত্রী নিয়ে চলে গেছেন। মাঝে মধ্যে দেশে এসেও ঘুরে যান তারা। কয়েক মিনিট যেতেই হাবিব তালুকদার ছেলেকে খেয়াল করলেন। এভাবে বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আহিরকে বললেন, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে আয়, কিছু বলবি? বাবার কথাই চট করে তাকায় সে। দোনো মনো করে বলে, জি বাবা, মাকে ডাকো, জরুরি কথা আছে। এত রাতে ছেলের কি জরুরি কথা হতে পারে তিনি ভেবে পেলেন না। পেছন ঘুরে চাহিদাকে ডেকে তুললেন।
কাঁচা ঘুম ভাঙায় মেজাজ তার তুঙ্গে। আস্তে ধীরে ঘুমো ঘুমো চোখে মেজাজ গরম করে বসলেন। হাবিব তালুকদার ঘুম থেকে ডেকে তোলায় তার উপর এক বস্তা পরিমাণ রাগে কিলবিল করছে জাহিদার। মেজাজ প্রচণ্ড গরম করে হাবিবকে বললেন, কি সমস্যা? মধ্যরাতে এইভাবে ডাকছো কেন? বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে তোমায়? শান্তিতে কি এখন একটু ঘুমাতেও পারবো না? হাবিব তালুকদার ফুস করে নিঃশ্বাস ছাড়লেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাজে কথা বলো না। আহির তোমাকে কিছু বলবে, এর জন্যই ডেকে তুলেছি, নয়তো তোমার সাথে কথা বলার এক বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। জাহিদা আক্তার এবার কিঞ্চিত ভ্রুকুচকে ছেলের দিকে তাকালো। আহির বাবা মায়ের ঝগড়ায় ভাবলো আসল কথা বলা যাক। মাথা চুলকে কোনো দ্বিধা ছাড়াই শুধায়, মা কালকে আমার সাথে মেয়ে দেখতে যাবে, আর কালকে বিয়ে করব। হুট করে ছেলের সরল কথায় চাহিদা সহ হাবিব তালুকদারও যেন আকাশ থেকে পড়ল। মাঝরাতে ছেলের কি হলো? এসব কি বাজে বকছে? পাগল টাগল হয়ে গেল নাকি? জাহিদা দ্রুত বিছানা থেকে উঠে আহিরের সামনে যায়, দুহাতে তার মুখ ধরে অবাকের ন্যায় জবাব দেয়, আহির বাবা, কি হয়েছে তোমার? জ্বর এসেছে? কই, গায়ে তো তাপমাত্রা স্বাভাবিকই দেখছি। আমি ঠিক আছি মা। রামিম ভাইয়া শালির সাথে আমার রিলেশন, কালকেই তোমাদের নিয়ে যেতে বলেছে তারা। এখন তোমরা রাজি নাকি বলে দাও। আহিরের বাবা, এসব কি বলছে তোমার ছেলে? মাথা কি রাতারাতি খারাপ হয়ে গেল? এইভাবে কখনো বিয়ে হয়? আমার ছোট ছেলেকে নিয়ে কত আশা ছিল, তোমার ছেলে তো দেখে পূরণ করতেই দেবে না। ছোট থেকে কোলে পিঠে বড় করলাম কি আজ এমন কথা শুনতে? আহিরকে ধরে চাহিদা অঝরে কেঁদে যাচ্ছে। মনে হচ্ছে তার ছেলে কাল বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। হাবিব তালুকদার বসে ভাবছে ব্যাপারটা। আহির নিচের থেকে মাকে ছাড়িয়ে তিরিক্ষি মেজাজে বলল, ওহো মা, এমন করো না তো। আমি শুধু জানতে চেয়েছি কালকে আমার সাথে যাবে কিনা। না গেলেও সমস্যা নেই, ওখানে ভাইয়া আছে, আমি একাই চলে যাব ব্যাস। তাছাড়া মেয়ে দেখেও আশা করি তোমাদের পছন্দ হয়ে যাবে। এরপর হাবিব তালুকদারের উদ্দেশ্যে বলে, যাবে তো বাবা? না, আমরা কোথাও যাবে না। মগের মূল্য পেয়েছো নাকি? যখন যা বলছো সব শুনেছি বলে আজ এসব বাজে কথা বলার সাহস পেলে তুমি। আমারই বিরাট ভুল হয়েছে তোমার কথা সবসময় গুরুত্ব দেওয়ায়। জাহিদা আক্তার রেগে উচ্চস্বরে বললেন আহিরের কথার উত্তরে। আহির জানে তার মা অল্প কিছুতেই হাইপার হয়ে যায়, এজন্য তার কথাই এতটাও গুরুত্ব দিল না। এখনো সে বাবার উত্তরের অপেক্ষায় তার মুখের দিকে তাকিয়ে আছে। জাহিদা আক্তার মুখে যা আসছে সমান তালে বলে যাচ্ছে। তার মেজাজ চটে গেছে ছেলের খাপছাড়া কথা ভাষ্যে। হাবিব অনেক ভেবে চিনতে বললেন, যা বলছো ভেবে বলছো তো? বিয়ে কিন্তু ছেলে খেলা নয়, সারা জীবনের প্রশ্ন। সংসার কিন্তু তোমারই করতে হবে। অন্যদের আদরের মেয়ে এমন ভালো রাখতে না পারলে আমার মুখ কাটা যাবে, এসব ভেবে নিও। ভেবেছি আব্বু, আমরা দুজন ভালোবাসি। কি ভালোবাসিস তুই? মেয়েটি কেমন, নাম কি বল আমাকে। আমার ভোলা ভালা শান্ত ছেলে পেয়ে ওই মেয়ে জাদু করেছে গো আহিরের বাপ। এখনো সময় আছে, তুমি কিছু করো। জাহিদার কথায় এবার বিরক্ত হলেন হাবিব। মুখে অসন্তুষ্ট নিয়ে আহিরকে বলল, যাও ঘুমাও, ওদেরকে বলে দাও কালকে আমরা আসছি। এবার খুশি? তোমার মায়ের কথা ভেবো না, আমি দেখছি। এত বছর যখন সহ্য করতে পেরেছি, আজও পারবো। আহির মুচকি হেসে বাবাকে ধন্যবাদ দিয়ে নিজের রুমে চলে গেল। স্বামীর কথায় চাহিদা আক্তার তেলে বেগুনে জ্বলে উঠলেন। তেরে এসে বললেন, তুমি আমাকে সহ্য করছো? এ কথা বলতে পারলে? ছেলের পাগলামিতে তুমিও সামিল হচ্ছ, তাই না? মজরাতে কি ছাইপাশ বলে যাবে আর তুমিও তাতে লাই দিলে? আমি থাকবো না এই বাসায়, কালই চলে যাব বাপের বাড়ি। আচ্ছা যেও, আমি শুয়ে পড়লাম, লাইট অফ করে ঘুমিয়ে পড়ো। চাহিদা ভেবেছিল বাপের বাড়ির কথাই নানা করে উঠবে হাবিব, কিন্তু এসবের যখন কিছুই হলো না তখন ছেলে আর বাপকে হাজার খানেক বকে দিল। রাগে দুঃখে লাইট অফ করে কেঁদে কেটে ঘুমিয়ে গেলেন তিনি। হাবিব তালুকদার ফুস করে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলেন। এসব কাণ্ড দেখতে দেখতে ৩৫ বছরের সংসারে তিনি বেশ ক্লান্ত। জান, পজিটিভ এসেছে।
লজ্জায় খুশিতে আত্মহারা হয়ে হাতের প্রেগনেন্সি কিটটা রামিমের দিকে বাড়িয়ে দেয়। গাল দুটো রক্তিম লাল হয়ে ওঠে। নিমেষেই তানহা ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বোঝায় সে আসছে। উত্তেজনায় দুজনের কাল রাতে এক ফোঁটাও ঘুম আসেনি চোখের পাতায়। মনে হচ্ছে কখন সকাল হবে। সকালেই রামিম ফার্মেসি থেকে কিট এনে দিয়েছে টেস্ট করার জন্যে। কিটটা হাতে নিতেই রামিম দেখতে পায় 2 দাগে লাল বর্ণ জল করছে। মুহূর্তেই মনের মাঝে খুশির দোলা দেয়। বাবা হওয়ার অনুভূতিগুলি জেগে উঠতেই লাফিয়ে ওঠে রামিম। তানহাকে টুপ করে কোলে নিয়ে উচ্চস্বরে বলে, থ্যাংক ইউ মাইজান। এত খুশি এখন আমি কোথায় রাখি? খুশিতে মনে হচ্ছে আকাশ বাতাস সব এক করে দেই। তানহা ভারী লজ্জা পাচ্ছে রামিমের পাগলামিতে। ডান হাত দিয়ে বুকে কিল দিয়ে বলে, হয়েছে, এবার নিচে নামো, আমার লজ্জা লাগছে। নামাবো না, ইচ্ছা করছে সারাক্ষণ তোমাকে কোলে নিয়ে বেড়াই। তোমার সব লোমকূপের খবর আমি জানি, তবুও এত লজ্জা কেন? দেখি কোথায় এত লজ্জা? তানহা রামিমের বেহায়াপনা কথা সহ্য করতে না পেরে ওর বুকের মুখ লুকালো। শার্ট খামচে ধরে বলল, এবার নামাও, আম্মুকে জানিয়ে আসি। রামিম নাছর বান্দার মতো কিছুতেই নামাবে না। তানহা এত করে বলছে কেউ এসে পড়বে, তবুও রামিমের সেসবে কোনো হেলদোল নেই। শেষে তানহা বলে, মা তুমি এ সময় এখানে কি করছো?